হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রাসায়নিক বন্ধনের লেকচার 3 শুরু করব। আজকে আমরা মেইনলি পড়ব সমযোজী বন্ধন সম্পর্কে। ঠিক আছে, তো চলো শুরু করি বেশি কথা না বলে। দেখো, প্রথমে আমি সমযোজী বন্ধনের সংজ্ঞাটা দিই। সমযোজী বন্ধন কি? কোনো পরমাণু তার তার শেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন অপর কোনো পরমাণুর সাথে শেয়ার করে, শেয়ার মানে ভাগাভাগি, ঠিক আছে, শেয়ারের ইংলিশ শেয়ারই এটা, শেয়ার করে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলে তাকে সমযোজী বন্ধন, সমযোজী বা ইংলিশে কোভ্যালেন্ট বলে, কোভ্যালেন্ট বন্ধন বলে। তো অ্যাকচুয়ালি হয় কি, দুইটা পরমাণু, আচ্ছা উদাহরণ দিয়ে বোঝানো শুরু করি, আসো। দেখো, আমি প্রথমে সমযোজী বন্ধন গঠনের উদাহরণ দেখাচ্ছি ক্লোরিনের। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, ক্লোরিন অণু আর কি, Cl2, এটা তো ক্লোরিন অণু বোঝায় তাই না? তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, কি আসবে? নিয়ন 3s2 3p5। তুমি যদি খেয়াল করে দেখো, এর পি অরবিটালে একটা ইলেকট্রন আছে। তো সে কি করতে পারে? ওই একটা ইলেকট্রন ত্যাগ করে ওই সে আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। গ্রহণ করলে পরে কি হবে? তার এই যে শেষ কক্ষপথটা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অর্থাৎ তার অষ্টক পূরণ হবে। মানে সে অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এটা আমরা গতদিন দেখছি। কিন্তু মনে করো সে আরেকটা কাজ করলো, আরেকটা ক্লোরিন পরমাণু আছে ধরো, ওই ক্লোরিন পরমাণুর তো ইলেকট্রন বিন্যাস এমনই, 3s2 3p5। সে করলো কি, এরও একটা যদি আমি এইভাবে আঁকাই, এর দেখো তো একটা অযুগ্ম ইলেকট্রন থাকার কথা না? এরও একটা অযুগ্ম থাকার কথা। তো এই অযুগ্ম আর এই অযুগ্ম, এরা দুইজন পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করলো কি, যে ভাই তুমি তোমারটা আমারে দাও, আমারটা আমি তোমারে দিই, তাহলে দুইজন মিলে অষ্টক পূরণ করে বন্ধন গঠন করি। তো এইটাই হলো মেনলি সমযোজী বন্ধনের কনসেপ্ট। ঠিক আছে, যে দুইজন শেয়ার করবে ইলেকট্রন। ঠিক আছে, ওই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, ওইটা কি দুইটা পরমাণুর মধ্যেই এক্সিস্ট করবে, মানে দুইটা পরমাণুর জন্যই প্রযোজ্য। চলো আমরা ডায়াগ্রাম আঁকে বুঝি। এই ধরো একটা ক্লোরিন পরমাণু, একটু ছোট করি নাকি? তাহলে তার ইলেকট্রন কয়টা হবে? এই কক্ষপথে 8টা দিতে হবে। একটা ইলেকট্রন জোড়া ছাড়া থাকবে, আর বাকিগুলা কি জোড়া সহ থাকবে নাকি? একটা জোড়া ছাড়া থাকবে কেন? কারণ একটাই তো বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে না, এগুলো তো দেখছি। এটাই তো আরেকটা নিতে হবে, কারণ কি আরেকটা ক্লোরিন পরমাণু আছে, এইটাই আরেকবার আঁকাবা, বুঝছো? আমি তো জাস্ট কপি পেস্ট করলাম। তো মেইনলি বন্ধন হইতেছে তো দুইটা ক্লোরিন পরমাণুর মধ্যে, তাই আমি সেখানে দুইটা ক্লোরিন পরমাণু আঁকাইলাম। Cl পরমাণু একটা, Cl পরমাণু একটা। কারণ এই দুইটা বন্ধন করে কি গঠন করবে? বন্ধন যখন করবে তখন দেখো, এই Cl পরমাণুটাকে নিয়ে যাই। আচ্ছা সরি, এটা তো নেওয়া ছিলই আমার। আর একটা Cl পরমাণু লাগবে আমার, আনলাম, ঘুরাই দিই। যখন বন্ধন গঠন করবে তখন এই যে দেখো, এই দুইটা ইলেকট্রন কি করবে জানো? এই দুইটা ইলেকট্রন পরস্পরের, মুছে গেল, সরি, পরস্পরের সাথে শেয়ার করবে পরমাণু যুগল। কিভাবে শেয়ার করে চলো দেখি, একটু দাঁড়াও। হ্যাঁ দেখো, এটাকে তুমি কি করবা জানো?
এই যে এই নিউক্লিয়াসটা আছে না, এটাকে জাস্ট এভাবে একটু চাপায়া দিবা। সরি, দাঁড়াও, এইভাবে একটু চাপাই দিবা। দেখো এভাবে শেয়ার হইলো। এই যে দেখো এই এই যে দুইটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এই পরমাণুর জন্য, আবার এই দুইটা ইলেকট্রন এই পরমাণুর জন্য, মানে এই দুইটা ইলেকট্রন কি করতেছে, এই দুইটা ইলেকট্রনকে দুইটা পরমাণুই টানতেছে। মানে কি, দুইটা পরমাণুর জন্য এই ইলেকট্রন প্রযোজ্য। মানে দেখো তো, এখন তুমি যদি খেয়াল করো এই ক্লোরিন পরমাণুটার দিকে তাকাও, সে শক্তিস্তর ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এটার জন্য আটটা, তাহলে কি অষ্টক পূরণ হয়েছে না? তো এইভাবে আসলে সমযোজী বন্ধন গঠিত হয়। এটা কি আমার Cl2 অণু। তাহলে এটার ব্যাখ্যা কিভাবে লিখবো? ব্যাখ্যাটা আমি বইলা দিই, শুইনা লেখানিও। হ্যাঁ, তো প্রথমে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা, পরে বলবা ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় অষ্টক পূরণের জন্য ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই দুইটি ক্লোরিন পরমাণু পরস্পরের মধ্যে একটি করে ইলেকট্রন শেয়ার, পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে Cl2 অণু গঠন করে। তারপরে ডায়াগ্রামটা আঁকা দিবা, শেষ। ঠিক আছে। আর যদি দেখো যে পরীক্ষায় এরকম অ্যান্সার লেখার কারণে ছোট দেখাইতেছে, তুমি আরেকটা কাজ করবা, সমযোজী বন্ধনের সংজ্ঞা দিয়ে দিবা। সংজ্ঞা দিয়ে তারপর ইলেকট্রন বিন্যাস করবা, পর আমি যে কথাগুলো বললাম লিখবা, ডায়াগ্রামগুলো একটু সুন্দর করে আঁকাবা, হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে যাই আমরা। চলো, অক্সিজেন। অক্সিজেন, অক্সিজেনে কি দুইটাই তো অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি আমরা। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে হয় হিলিয়াম 2s2 2p4। আমরা দেখছিলাম অক্সিজেনের যোজনী কত হয়? 2 হয়। 2 হয় কারণ কি, দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। ওইটা কি দেখাইতে হবে? আবার দেখাই দেই যদি ভুলে গিয়ে থাকো। দেখো 4টা ইলেকট্রন আছে, প্রথমে এইভাবে দিয়ে আসবো, আরো একটা বাকি থাকে, 3টা গেল। এই যে এটা দেখো, দুইটা অযুগ্ম ইলেকট্রন, তাহলে যোজনী 2। এইটুকু দেখাই দিতে পারো, মানে আর কি হুন্ডের নিয়মে। তো প্রথমে কি বলবা যে এখানে অক্সিজেনের অষ্টক পূরণের জন্য শেষ কক্ষপথে আরো 2টি ইলেকট্রন দরকার। তাহলে আরেকটা অক্সিজেন পরমাণুর 2টা ইলেকট্রন, আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যদি সে 2টা ইলেকট্রন শেয়ার করে, তাহলে তার অষ্টক পূরণ হবে এবং এভাবে সমযোজী বন্ধন গঠিত হবে। তুমি তোমার মতো ব্যাখ্যা লিখবা, সমস্যা নেই। চলো আমি ডায়াগ্রামটা এঁকে দেখাই। অক্সিজেন তো 2টা থাকবে, তাহলে 3 নাম্বারটা দরকার নেই। লাস্টে কয়টা দেখো? 6টা না? তো 6টার ভিতরে সবগুলাকে জোড়া হিসেবে দিয়ে দাও, সমস্যা নেই। একটা, 1 জোড়, 2 জোড়, 3 জোড়। জোড়া হিসেবে দেওয়া আসলে উচিত না, 2টা অযুগ্ম আছে তো, কিন্তু আর কি আমার অঙ্কনের সুবিধার্থে আমি দিতেছি। ঠিক আছে। দেখো একটাকে কিন্তু একটু, একটা এই সাইডে দিলে আর একটা এই সাইডে দিবা, তো দেখতে সুন্দর হবে। তো এরা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে? চলো দেখি। আরে এই যে একটা, এই দেখো এইভাবে ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, আমারটা একটু উপরে উঠে গেছে, তোমরা সুন্দর করে আঁকাবা। হ্যাঁ, এটা হলো একটা অক্সিজেন অণু, এটা অক্সিজেন অণু, এটা O2, এটা পরমাণু ছিল, অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, এটা হলো O2 অণু। এখন দেখো এখানে কি ইলেকট্রনের শেয়ার ঘটছে কয়টা? 2টা। এখানে কিন্তু 2টা ইলেকট্রনের শেয়ার ঘটছে। ঠিক আছে, একটু বাঁকা হয়ে গেছে, মেবি একটু সোজা করে দিই। হ্যাঁ, 2টা ইলেকট্রনের শেয়ার ঘটছে, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, যে অক্সিজেন অণু গঠনের সময় 2টা ইলেকট্রনের শেয়ার ঘটে। নেক্সটে যাই। দেখো N2, নাইট্রোজেনের কত পারমাণবিক সংখ্যা বলো তো? 7। তাহলে কত? হিলিয়াম 1s2, সরি 2s2 2p3। দেখো 3টা ইলেকট্রন দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দর করে 3টা ইলেকট্রন দিয়ে দিলাম। এখন অষ্টক পূরণের জন্য কয়টা দরকার?
আছে কয়টা? 5টা, 3টা ইলেকট্রন দরকার। তাহলে কি করবে? 3টা ইলেকট্রন শেয়ার করবে আরেকটা নাইট্রোজেন পরমাণুর সাথে, তাই না? 3টা ইলেকট্রন শেয়ার করবে আরেকটা নাইট্রোজেন পরমাণুর সাথে। তাহলে আমি নাইট্রোজেনকে কার মতো নিব? এর মতো নেই। তারও নিয়ে আসি। কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা, আরেকটা লাগবে। 5টা দিয়ে দিলাম। এই যে আমার নাইট্রোজেন হয়ে গেল। ঠিক আছে, একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন, এটাকে কি করবে? একটু ঘুরাইয়া দিব, তাই না? দেখতে সুন্দর দেখায়। তারপর এখানে একটা প্লাস, কি হবে? 2টা নাইট্রোজেন ইলেকট্রন শেয়ার করবে। দেখো, ও 1 সেকেন্ড, কাহিনী আছে, ভুল হয়েছে। 3টা অযুগ্ম দেওয়ার কথা, আমি 2টা যুগ্ম দিয়ে ফেলছি, আমি সরি। একটু দাঁড়াও, ঠিক করে দিই সব পুরাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল করে ফেলছি অনেক বড়। 3টা অযুগ্ম দেওয়ার কথা, তাই না? 3টা অযুগ্ম একটু ফাঁকায় ফাঁকায় দিয়ে দিই, এভাবে দিই। আর 2টা যুগ্ম দেওয়ার কথা, 2টা যুগ্মটা একটু মাঝখানে দিই। এখন বাকিগুলো ওইটার মতো করে আঁকাই। কারণ কি? 3টা অযুগ্ম দেওয়ার কথা, আমি 3টা যুগ্ম দিয়ে ফেলছিলাম, সরি। আগের বার ওই যে যেমনি করলাম ওইভাবে করতে পারো, এটাকে একটু ঘুরিয়ে দিই নাকি? তারপরে কি করব? আরো নিয়ে আসতে হবে। দেখো, এই যে 3টা ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, দেখো 1টা 2টা 3টা ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে দেখো নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে কয়টা হইতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই নাইট্রোজেনের জন্য হিসাব করলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে কি দুইজনের কি হইতেছে? অষ্টক পূরণ হইতেছে। হ্যাঁ, তো এই কারণে এরা বন্ধন গঠন করতেছে, বুঝতে পারছি? এই গেল একটা। তারপরে দেখো, এইবার আমার একটু মাল্টিপল মলিকিউলস দিছে, একটা এইচ দিছে একটা এফ দিছে। তো এইচ এর ইলেকট্রন বিন্যাস কি? 1s1। ফ্লোরিনের কি? 1s2 2s2 2p5। দেখো, ওর একটা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, ওর আছে 7টা। তাহলে কি হবে? এই 2টা ইলেকট্রন এরা শেয়ার করবে। দেখো, এরও একা একটা, এরও একা একটা, এই 2টা শেয়ার করে ফেললে আমার কাহিনী মিটা যাইতেছে। তাহলে কি হবে? হাইড্রোজেন আঁকাইতে হবে তো একটা গোল্লা দিয়ে, না? এই যে আমার হাইড্রোজেন, যার মধ্যে ইলেকট্রন আছে একটা। তো ফ্লোরিনের কয়টার সাথে শেয়ার করবে? একটার সাথেই। তো ফ্লোরিন নিয়ে আসি আমি, একটু দাঁড়াও তো। কয়টা আছে এখানে? 1 2 4 6, আর একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে আর একটা দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে কি হবে? এরা ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করে দেখো তো কি কি হচ্ছে। এই যে আমার হাইড্রোজেনটা, এই যে একটা ইলেকট্রন, আর আমার ফ্লোরিনের কয়টা ইলেকট্রন? ফ্লোরিনের আর একটা ইলেকট্রন। ফ্লোরিন ইলেকট্রনটা পড়লো না, তারাও সরি। এই যে আমার ফ্লোরিনের ইলেকট্রনটা, এরা পরস্পর শেয়ার করবে। তাহলে কি তৈরি হচ্ছে? এটা ছিল হাইড্রোজেন, এটা ছিল ফ্লোরিন, এটা হইতেছে হাইড্রোজেন ফ্লোরাইড। সোজা করে দিই নাকি? বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এই সিএলটা তোমরা হোমওয়ার্ক করো, সেম প্রসেসে। HW। ক্লোরিনেরটা যেমন দিলা, এখানে কয়টা দিছিলা? 2টা কক্ষপথ ছিল, এখানে জাস্ট 3টা হবে। এটা HW, ডু ইট ইয়োরসেলফ।
ঠিক আছে। আচ্ছা PCl3 এটা একটু দেখাই আমি। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে আমাকে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আগেই নিয়ে আসলাম ওইটা, হ্যাঁ দেখো। আর ক্লোরিনেরটা করতে হবে। ফসফরাস কত যেন 15 না? তো 15 ইলেকট্রন বিন্যাস করলে কেমন হয়? নিয়ন 3s2 3p3। যদি হুন্ডের নিয়মে করে দেখাই, এই যে দুইটা, এর এখানে তিনটা, তাহলে কি তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, মানে কি এই তিনটাকে জোড় বানাইতে হবে আমার, মানে অষ্টক পূরণ করতে হবে, তাহলে জন্য আমার তিনটা ইলেকট্রন লাগবে। ক্লোরিনের করি, দেখো তো ক্লোরিনের করলে কি হয়? নিয়ন 3s2 3p5। দেখো 3p5, এই যে প্রথমে তিনটা দিয়ে নিলাম, আরো দুইটা বাকি, এই যে দুইটা দিয়ে দিলাম, দেখো একটা। দেখো ক্লোরিন আছে কয়টা? তিনটা। তিনটা ক্লোরিন যদি ইলেকট্রন একসাথে শেয়ার করে, এই যে একটা ক্লোরিন এখানে দিল, আরেকটা ক্লোরিন এখানে দিল, আরেকটা ক্লোরিন এখানে দিল, তাহলে কি হবে? তাহলে পরে আমার সমযোজী বন্ধন গঠন হয়ে যাবে না সুন্দর করে? তোমাকে আসলে ওইটাই দেখাইতে বলছে, বুঝছো? তো ডায়াগ্রাম দিয়ে দেখাই, চলো এই পাশে দেখাই। এটা মনে করো আমার ফসফরাস, তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে কয়টা দিতে হবে? শেষ কক্ষপথে 5টা না? তো দিবনি 5টা, সমস্যা নেই। আগে এই দ্বিতীয় কক্ষপথটা ফিল আপ করে নিই। দ্বিতীয় কক্ষপথ ফিল আপ করে এটারে কপি করে রাখি, আবার ক্লোরিন আঁকাইতে যাবে কে? দেখো কয়টা দিতে হবে? 5টা। 5টার ভিতরে 3টা কি অযুগ্ম আছে না? তো দেখো 3টা অযুগ্ম দিচ্ছি আমি, একটা, দুইটা, তিনটা। আর কি 2টা যুগ্ম আছে, ফসফরাস দিলাম। আর ক্লোরিন কয়টা দিচ্ছি? 3টা, তাহলে 3 দিয়ে দিই ডিরেক্ট, নাকি? সেটাই তো ভালো হয়। তিনটা দিয়ে দিই, বারবার তিনটা না আঁকিয়ে একবারে 3 লিখে দিলাম। তো দেখো এখানে কয়টা কয়টা করে থাকবে? একটা ইলেকট্রন অযুগ্ম করে থাকবে না? একটা ইলেকট্রন অযুগ্ম, বাকিগুলা যুগ্ম। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন এরা যখন বন্ধন গঠন করবে তখন জিনিসটা দেখতে কেমন হবে না? এরোটা একটু ছোট করে দিই। দেখো আমি পাশাপাশি দেখাইতে পারলাম না এটা, সরি। এই যে আমার ফসফরাসের 3টে ইলেকট্রন ছিল না? তো ক্লোরিনের কয়টা ছিল? একটা করে না? তো 3টা ক্লোরিন লাগবে, আমি একটা একটা করে ক্লোরিন আনি। দেখো একটা ক্লোরিন এভাবে শেয়ার করলো। একটু ছোট করি, হ্যাঁ ক্লোরিনটাকে একটু ছোট করে আঁকাবা এটার সময়। দেখো আমি এখানে আসলে ক্লোরিনকে ছোট করেই আঁকানো উচিত, কারণ কি ফসফরাস থেকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বেশি, মানে একই পর্যায়ের বাম থেকে ডানে, তাহলে আকার একটু হ্রাস পাইছে না? হ্রাস পাওয়ার কথা না, কিন্তু আমি তো এখানে সমান আঁকাইছি, এই কারণে আর কি ঠিকঠাক হইতেছে না। তো তোমাকে একটু ছোট করে আঁকা উচিত, এটাকে একটু ছোট করে দিই আমি। দেখো আর একটাকে আমি ওই যে ওইখানে দিব, কোথায়? এই যে এইখানে। মিশে যাচ্ছে দ্বিতীয়, হ্যাঁ দেখো হয়েছে মোটামুটি। এবার আরো ভালো দেখাইতেছে। আরেকটা বাকি আছে দেওয়া, দিয়ে দিই ওইটাকে। ওইটাকে দেখো একটু নিচের দিকে দিয়ে দিব, এই যে শেষ। ঠিকঠাক জায়গায় বসতেছে না? হ্যাঁ মনে করো এরকমই মোটামুটি হয়েছে কিন্তু। এটা PCl3, এটা ছিল ফসফরাস, এটা 3টা ক্লোরিন, এটা হলো PCl3। PCl3 আঁকতে বললে এভাবে আঁকবা, ঠিক আছে? এখন এতক্ষণ ধরে আমরা যেগুলো আঁকলাম, আঁকতে যায় কত ডায়াগ্রাম আঁকাইতে হইতাছে, আমি তো অনেক সহজে আঁকছি, তোমাকে আঁকাইতে গেলে তো কম্পাস দিয়া পরে ডট ডট বিন্দুগুলো বসায় বসায় তারপর আঁকাইতে হবে, তাই না? তো
আরো সহজ একটা ওয়ে আছে যেটা দিয়ে সমযোজী বন্ধনগুলোকে প্রকাশ করা যায়, সেটা হলো আমরা ডট ক্রস স্ট্রাকচার হিসেবে চিনি। এখানে কি করা হয়, সর্বশেষ, আচ্ছা সর্বশেষ না লিখি, সর্বশেষ কথাটা অনেক বড়, যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে ডট, এই যে ডট বা ক্রস, এই যে ক্রস আকারে দেখানো হয়। ঠিক আছে, এর মাধ্যমে বন্ধন ব্যাখ্যা করা হয়। চলো আমরা কয়েকটা উদাহরণ দেখি, আমি আমাকে মাঝখানে একটু ভাগ করে নিই। কয়েকটা উদাহরণ দেখলে আসলে বুঝতে পারবো আমি কি বলতে চাইতেছি। দেখো, যে যে উদাহরণগুলো আমরা দেখলাম ওগুলাই আবার পর্যালোচনা করি। Cl2, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করছিলাম আমরা। Cl এর ইলেকট্রন বিন্যাস হয় হলো নিয়ন 3s2 3p5, এই যে s2, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 3p5। দেখো একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে তুমি কি করবা, ক্লোরিন পরমাণু, কয়টা ক্লোরিন পরমাণু আছে, দুইটা নিবা, দুইটা, তাই দুইটা ক্লোরিন পরমাণু নিলা, একটার ইলেকট্রনগুলাকে ডট দিয়া দিবা, আর অযুগ্ম অবস্থায় থাকলে অযুগ্ম দিবা, যুগ্ম অবস্থায় থাকলে যুগ্ম দিবা। যেমন এইখানে দেখো দুইটা যুগ্ম অবস্থায় আছে, আরো দুইটা যুগ্ম অবস্থায় আছে, আরো দুইটা যুগ্ম অবস্থায় আছে, একটা অযুগ্ম অবস্থায় আছে, আর আরেকটারটাকে ক্রস দিয়ে দিবা। এই দুইটা মিলিত হয়ে হবে কি, এই যে Cl, দেখো একটা ডট একটা ক্রস, আর বাকিগুলো আগের মতো থাকবে। মানে সমযোজী বন্ধনটা, এই যে ডট আর ক্রসটা দেখতে পাইতেছো, এইটাকে সমযোজী বন্ধন বলতেছি আমি। আচ্ছা সরি, ভুলে ক্রস দিয়ে ফেলছিলাম ওইখানে। তাদের আসলে কি বুঝলাম, একটা ইলেকট্রন ও দিছে, একটা ইলেকট্রন ও দিছে, বুঝতে পারছি। দেখো তো এইভাবে দেখানো সহজ না, হ্যাঁ, এই ডায়াগ্রাম আকার থেকে এটা দেখানো কত সহজ না। তো আমরা দুইভাবেই দেখাইতে পারি। পরীক্ষার হলে যদি ডিরেক্ট বলা থাকে যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, তাহলে ওইটা, আর যদি কোনো কিছু বলা না থাকলে এইভাবেও করতে পারবা। ঠিক আছে, চলো আমরা ও টুরটা দেখি। যতগুলো এতক্ষণ দেখলাম ওইগুলো আবার রিপিট করি নাকি। অক্সিজেন, নিয়ন 3s2 3p4, আচ্ছা সরি, আচ্ছা এটা ভুল করে ফেলছি, নিয়ন না, এটা হলো হিলিয়াম 2s2 2p4। আমি একটু চেক করি আমার রেকর্ডিং টার্ন আছে কিনা। হ্যাঁ আছে আছে, এই যে দুইটা দিছি এখানে, এবার পিতে দিতে হবে ইলেকট্রন নাকি। তো প্রথমে একটা একটা করে দিয়ে আসো, দেওয়া হলো তিনটা, বাকি থাকে আরো একটা, এই যে একটা দিয়ে নাও। তাহলে দেখো কি দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। তো দুইটা অযুগ্ম ইলেকট্রনকে কিভাবে দেখাবা, দুইটা অযুগ্ম ইলেকট্রনকে তুমি আসলে একসাথেই দেখাইতে পারো। মনে আছে অক্সিজেন আঁকার সময় আমি একসাথেই দেখাইছিলাম, তাহলে তোমার লিখতে সুবিধা হবে আর কি। ছয়টা না, ছয়টাই যেইভাবে দেখানো বেস্ট। এই একটা অক্সিজেন, আর একটা হলো ক্রসের অক্সিজেন আসবে, এই যে ক্রস, এই যে ক্রস, এই যে ক্রসের দুইটা, আবার ক্রসের দুইটা। তো এগুলা মিলে কি হবে, অক্সিজেন, এই যে দুইটা ডট দুইটা ক্রস, বুঝছো, বুঝতে পারছি। একটু এই পাশে নিয়ে যাই, এরকম অনেকটা হবে। সুন্দর করে আঁকায় নিও, হ্যাঁ। ধরো নাইট্রোজেনেরটা আঁকাবো, N2, N2টা কিভাবে আঁকাইছিলাম চলো দেখে আসি। তিনটা দিছিলাম না, তো দেখো কিভাবে দিব। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাকে করি, হিলিয়াম 1s2, সরি 2s2
2p3 তাহলে এখানে দুইটা যাবে, এখানে যাবে তিনটা। ঠিক আছে, এখন দেখো আবার নাইট্রোজেনটা, একটা নাইট্রোজেনে তিনটা ইলেকট্রন একসাথে দিয়ে দাও, আর দুইটা ইলেকট্রন অপর সাইডে দাও চিত্র আঁকানোর সুবিধার্থে। ঠিক আছে, ক্রস ক্রস ক্রস, আর দুইটা ক্রস এই পাশে। তো এরা হয়ে পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে কেমন দেখাবে এদের? ডট ক্রস ডট ক্রস ডট ক্রস, এই পাশে দুইটা ডট, এই পাশে দুইটা ক্রস, এভাবে এভাবে দিতে পারো। ঠিক আছে, এরপরে কোনটা করতেছিলাম আমরা? এরপরে আমরা কি করলাম? HF না, HF। তাহলে H এরটা কেমন হবে? 1s1, মানে একটাই অযুগ্ম ইলেকট্রন আছে। F এরটা কেমন হবে? হিলিয়াম 2s2 2p5, সরি ভুলে চাপ লেগে গেছে, 2s2 2p5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ঠিক আছে, এখন এইখানে হাইড্রোজেনে তাহলে কিভাবে আছে? যদি ডট ক্রস স্ট্রাকচার দেখাইতে চাই, হাইড্রোজেনে একটা ইলেকট্রনই আছে প্লাস। ফ্লোরিনে আছে কয়টা? শেষ কক্ষপথে 7টা। তো 7টার ভিতরে একটাকে একা রাখবো, বাকিগুলাকে জোড়া বানায় দিই। তো এটা হয় কি, এই যে হাইড্রোজেনের একটা, ফ্লোরিনের একটা, তারপরে বাকিগুলা ক্রস হিসেবে দেখাই দিচ্ছি। একটু গিজি বিজি হয়ে গেল, সুন্দর করে আঁকি। তোমরা একটু বড় করে আঁকার ট্রাই করবা, তাইলে এই যে দেখতে আরো একটু সুন্দর হবে, বুঝছো? আমি তো স্পেস কম দিতেছি, তো এরকম হবে আর কি ডট ক্রস স্ট্রাকচার। চলো আমরা ক্লোরিনেরটা দেখি, HCl আর কি, HCl, H এর ইলেকট্রন বিন্যাস 1s1, মানে একটা ইলেকট্রন থাকবে, সেটা অযুগ্ম হবে। ক্লোরিনেরটা হলো নিয়ন 3s2 3p5, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে তিনটা অযুগ্ম একটা যুগ্ম নাকি? তাহলে একটা এই যে হাইড্রোজেন, এর সাথে ক্লোরিন নিচ্ছি আমি কয়টা? একটা। ক্লোরিনের একটা অযুগ্ম আছে, সেটাকে আলাদা রাখলে তাহলে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড যেভাবে ড্র করলাম, হাইড্রোজেন ক্লোরাইডও সেইভাবেই ড্র করতে হইতেছে, কারণ শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কিন্তু ওদের সেম, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, এখন এখান থেকে কোয়েশ্চেন হইতে পারে যে ভাই হাইড্রোজেনের কি অষ্টক পূরণ হয়েছে? হাইড্রোজেনের শেষ কক্ষপথে দুইটা, তাহলে কি এর অষ্টক পূরণ হয়েছে? অষ্টক পূরণ তো হয় না, এটা তো 2 এর নিয়ম মানতেছে, তো 2 এর নিয়ম মানলেও তো স্থিতিশীল হবে, তাই না? কারণ আমরা জানি যে এক নাম্বার কক্ষপথ যদি শুধু একটা থাকে, তো সেই ক্ষেত্রে 2 এর নিয়ম মেনেই স্থিতিশীল হয়। তো হাইড্রোজেন মানতেছে 2 এর নিয়ম, ক্লোরিন মানতেছে কি? অষ্টক। দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ঠিক আছে, এগুলা কথা আলাদা করে বলতেছি না আমি, হ্যাঁ। এরপরে আরেকটা দেখাইলাম, কোনটা যেন একটু চেক দিয়ে আসি, PCl3। চলো ওইটা দেখি, PCl3। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, নিয়ন 3s2 3p3, তিনটা অযুগ্ম ইলেকট্রন পাবা নাকি? আর আরেকটা কোনটা? Cl এর ইলেকট্রন বিন্যাস করো, নিয়ন 3s2 3p5, এখানে অযুগ্ম ইলেকট্রন পাবা কয়টা? একটা। তাহলে দেখো ফসফরাস একটা, ফসফরাসের ইলেকট্রন কয়টা? তিনটা অযুগ্ম আছে, এই যে একটা অযুগ্ম, এই যে একটা অযুগ্ম দিলাম, এই যে একটা অযুগ্ম দিলাম, উপরের দিকে দুইটা যুগ্ম দিলাম। এর সাথে ক্লোরিন পাইছি কয়টা আমি? তিনটা ক্লোরিন কেমন? যার একটা কইরা অযুগ্ম আছে আর বাকিগুলা যুগ্ম।
ঠিক আছে, ক্লোরিন ইলেকট্রনগুলোকে ক্রস দিয়ে দেখাইতেছি, ক্লোরিনের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে। তাহলে এরা দেখো ফসফরাসকে এইভাবে ঘিরা ধরবে। এই যে অযুগ্ম ইলেকট্রনটা আছে এটার সাথে একটা ক্লোরিন যাবে, এই যে অযুগ্ম আছে এটার সাথে একটা ক্লোরিন যাবে, এই যে অযুগ্ম ছিল এটার সাথে একটা ক্লোরিন যাবে, এই যে ক্লোরিন একটা, এই যে ক্লোরিন একটা, এই যে ক্লোরিন একটা, এই যে আমার ক্লোরিন। বুঝাইতে পারছি? একটু সুন্দর করে আঁকায়, স্পেস দিয়ে আঁকাইলে অনেক সুন্দর দেখায় জিনিসটা। ওকে, ডট ক্রস স্ট্রাকচার আঁকাইতে পারবো। আচ্ছা, তাহলে চলো এখন আমরা কিছু অনুধাবনমূলক কোশ্চেনের অ্যান্সার করি। প্রথম কোশ্চেনটা বলছে অধাতু সমূহ কেন আয়নিক ও সমযোজী উভয় ধরনের বন্ধন গঠন করে। আমরা এতক্ষণ ধরে যা দেখাইছি আশা করি তুমি বুঝতে পারছো যে সমযোজী বন্ধন যে আছে এটা শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। মানে সমযোজী বন্ধন অধাতুরা গঠন করে, শুধুমাত্র বলা উচিত হয় না আমার, সাধারণত অধাতুরা সমযোজী বন্ধন গঠন করে। কিন্তু গতকাল কিন্তু আমরা এটাও দেখছি যে অধাতুরা আয়নিক বন্ধনও গঠন করে। তাহলে এরা উভয় প্রকার বন্ধন কেন, কেমনে, কিভাবে গঠন করতে পারে? তার কারণটা কি? কারণ হলো অধাতুর অবস্থান বুঝতে হবে আমাকে আগে। অধাতু সমূহ পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত। মানে আমাদের আলোচনা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় অবধি সীমিত, তাই আমরা ডান দিকে অধাতু ধরে নিচ্ছি। হ্যাঁ, ডান দিকে অবস্থিত। এবং অধাতু কাদের কনসিডার করা হয়? গ্রুপ 15, 16, 17কে, নাকি মেইনলি 15, 16, 17কেই অধাতু হিসেবে মানে কনসিডার করা হয়। 13 তো ধাতু, অ্যালুমিনিয়ামের গ্রুপটা, ওটাকে ধাতু হিসেবেই মেইনলি কনসিডার করা হয়। ওইটার ভিতরে অধাতু আছে নাই তা না, ওই গ্রুপে অধাতু আছে, কিন্তু আমার আলোচনা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের মধ্যে। তো সেইখানে বোরনটা অধাতু কিন্তু অ্যালুমিনিয়ামটা কিন্তু ধাতু। ঠিক আছে, তো মেইনলি ধাতু হিসেবে অধাতু হিসেবে কনসিডার করা হয় যাদের শেষ কক্ষপথে 5, 6 বা 7টা ইলেকট্রন থাকে। এবং এদের শেষ কক্ষপথে সাধারণত, ইম্পর্টেন্ট কথা, সাধারণত 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে। এইগুলার কারণে কি হয়? আকার ছোট হয়। আকার ছোট হওয়ার কারণে এর কি হয়? গতদিন দেখছি আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি বড় হয়। আর কি হয়? ইলেকট্রন অ্যাফিনিটি বড় হয়। আরেকটা জিনিস বাড়ে, সেটা আমরা বলছিলাম যে, আমি বলছিলাম যে এটার সংজ্ঞা এখন আমি দিতেছি পর্যায় সারণী পড়ানোর সময়, সংজ্ঞা এখন দিতেছি কিন্তু তুমি বুঝবা পরের অধ্যায়ে গেলে। তড়িৎ ঋণাত্মকতা মনে আছে টার্মটা? যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণের ক্ষমতাকে বলা হইতেছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, বন্ধনজোড় আর মুক্তজোড় ইলেকট্রনের কথা বলা হয় না, ওইটা বলে দিচ্ছি একটু পরে, এখনই বলে দিই, দাঁড়াও। বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয় বলো তো? তড়িৎ ঋণাত্মকতাটাও বাড়ে। ওকে, এখন আমি দুইটা জিনিস আগে বইলা দিই, শুনে নাও। বন্ধনজোড়, তারপরে ওই কোয়েশ্চেনে আবার ফেরত যাব, এটা লিখতে মনে নাই কেন জানি স্লাইডে। বন্ধনজোড় ইলেকট্রন, আমি একটা ডায়াগ্রাম নিয়ে আসি নাকি, এই ডায়াগ্রামটা নেই, সরি, আচ্ছা এটা এই পাশেই থাক। দেখো, 3টে ইলেকট্রন বন্ধনে আবদ্ধ আছে, 2টা ইলেকট্রন আলাদা আলাদা আছে প্রত্যেকটা পরমাণুর জন্য। এই যে সকল ইলেকট্রনগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে সেগুলোকেই বন্ধনজোড় ইলেকট্রন বলা হয়, বুঝছো? তাহলে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো, বানান করে লিখবা ইলেকট্রন সংখ্যা দেওয়ার সময়, বন্ধন গঠনে
স্পেসিফিক্যালি বলা উচিত সমযোজী বন্ধন গঠনে। এই মুক্তজোড় বন্ধন জোড়ের কনসেপ্টটা সমযোজী বন্ধন রিলেটেড জিনিসেই খাটবে, বুঝছো? মুক্তজোড়ের কনসেপ্ট আসলে আরেক জায়গায়ও খাটবে, ধাতব বন্ধনেও খাটবে আর কি। বন্ধন জোড় ইলেকট্রনের কনসেপ্টটা সমযোজী বন্ধনের জন্য মেইনলি খাটে। তো সমযোজী বন্ধন গঠনে কোনো পরমাণু যোজিত স্তরে যে ইলেকট্রনগুলো সমযোজী বন্ধন গঠনে অংশ নেয় তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। তাহলে এই যে এগুলোকে যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো, এই যে 6টা ইলেকট্রন আছে এরা হলো বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে? আর আরেকটা কোশ্চেন হইতে পারে মুক্ত জোড় ইলেকট্রন। ইংলিশটা এদের বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার, আর এদের ইংলিশ হলো লোন পেয়ার। লোন পেয়ার, এটা লোন পেয়ার, এটা বন্ড পেয়ার। আচ্ছা, লোন পেয়ার ইলেকট্রন, এটাকে একটু নিচে নামিয়ে দিই, কিরকম জানি ঘিজিমিজি লাগতেছে। দেখো, কোন পরমাণুর যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশ নেয় না তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলে। তাহলে এই যে এই অণুটার জন্য এই যে এগুলা হলো, এইটা হলো, এই জোড়া হইল এলপি লোন পেয়ার, এই জোড়া হইল এলপি লোন পেয়ার, এটা হলো বিপি বন্ড পেয়ার। আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল নাইট্রোজেন। এখন যদি তোমাকে আমি সুন্দর একটা কোয়েশ্চেন করি, N2 অণুতে নাইট্রোজেন এর বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? আর একটা কোয়েশ্চেন করলাম, মুক্ত জোড়ই বা কয়টি? আর একটা কোয়েশ্চেন করলাম, একটি নাইট্রোজেন পরমাণুতে, একটি না লিখে প্রতিটি লিখি, প্রতিটি নাইট্রোজেন পরমাণুতে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে লিখতে চেয়েছিলাম। বন্ধন জোড় তো সব দুইটার জন্যই, ঠিক আছে? বন্ধন জোড় দুইটার জন্যই, মুক্ত জোড় এক একটার জন্য। যেমন এই যে 6টা ইলেকট্রন, এটা দুইটার উপরে, দুইটাকেই বিলং করে, ঠিক আছে? 3টা কোয়েশ্চেন করলাম তোমারে আমি। তো কোয়েশ্চেনের অ্যান্সার, প্রথমটা বিপি কয়টা? বন্ড পেয়ার 6টা। টোটাল এলপি কয়টা? এর 2টা এলপি, এর 2টা এলপি, তাহলে 4টা। প্রতিটি পরমাণুতে এলপি কয়টা? এলপি ফর ইচ অ্যাটম। প্রত্যেকটা পরমাণুতে দেখো, এই একটাতে 2টা, এইটাতেও 2টা, তাহলে প্রতি পরমাণুতে কয়টা করে? 2টা করে, ঠিক আছে? এমসিকিউতে এগুলা কোয়েশ্চেন করে বিপি আর এলপি নিয়ে, তো তুমি আশা করি কোনোদিন ঘাবড়ে যাবা না, ঠিক আছে? চলো এখন আমরা যেখানে ছিলাম, তড়িৎ ঋণাত্মকতা পড়াইতে যে এটা মনে পড়ছিল। তো তড়িৎ ঋণাত্মকতা কি? দেখো, এই যে বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকে আছে, এই ইলেকট্রনগুলোকে এই নিউক্লিয়াসটাও নিজের দিকে টানবে, এই নিউক্লিয়াসটাও নিজের দিকে টানবে, ঠিক আছে? এই টানার যে ক্ষমতা সেটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছি? এখন অধাতু সমূহ, আচ্ছা, আকার বাড়লে এগুলো সব বাড়ে আমরা জানি। আয়নাইজেশন এনার্জি বাড়া মানে কি?
ইলেকট্রন গ্রহণ করা কঠিন, কালকে বলছি এগুলো না। ইলেকট্রন গ্রহণ করা, সরি গ্রহণ না, সরি 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 ইলেকট্রন ত্যাগ করা কঠিন, সরি আমার ভুল, ইলেকট্রন ত্যাগ করা কঠিন। ইলেকট্রন অ্যাফিনিটি বাড়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা সহজ। আর তড়িৎ ঋণাত্মকতা বাড়া মানে কি জানো? সমযোজী বন্ধন গঠন করা সহজ। মেনলি হলো সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে টানা সহজ। তো তিনটা কারণ আমি তোমাকে দেখা দিলাম যে ইলেকট্রন ত্যাগ করা কঠিন হবে, তো সেই কারণে এরা ক্যাটায়ন গঠন করে না, এটা আমরা গতদিন দেখছি। হ্যাঁ, কিন্তু ইসের পক্ষে অধাতু সমূহের পক্ষে ইলেকট্রন গ্রহণ করাও সহজ। গ্রহণ করা সহজ, তাই গ্রহণ করে তারা অ্যানায়ন গঠন করে, তো তখন তারা আয়নিক বন্ধন গঠন করে। আবার এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো এই কারণে এদের সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে টানার প্রবণতা মানে ক্ষমতাটাও বেশি, এই কারণে এদের সমযোজী বন্ধন গঠন, এই কারণে এরা সমযোজী বন্ধন গঠন করতে পারে। তার মানে হাই ইলেকট্রন অ্যাফিনিটি এবং হাই তড়িৎ ঋণাত্মকতার কারণেই এরা একই সাথে আয়নিক একই সাথে সমযোজী দুই ধরনের বন্ধনই গঠন করতে পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি ধাতুসমূহ কেন সমযোজী বন্ধন গঠন করে না, তাহলে দেখি আমরা কারণটা কি হবে। ও আরেকটা কথা আছে, এখানে 5টি 6টি বা 7টি ইলেকট্রন থাকে, সহজে একটি 2টি 3টি ইলেকট্রন শেয়ার বা গ্রহণ করতে পারে উপরের কারণগুলোর কারণে, শেয়ার বা গ্রহণ করতে পারে, শেয়ারও করতে পারে গ্রহণও করতে পারে, এই কারণেই আর কি এদের দুই ধরনের বন্ড গঠনেরই টেন্ডেন্সি আছে। তো ধাতুসমূহ পর্যায় সারণীর বামে দিকে অবস্থিত, পর্যায় সারণীর বামের দিকে অবস্থিত, এবং এতে একটি 2টি বা কোনো কোনো ক্ষেত্রে 3টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, আবার এদের আকারও বড় হয়, যেহেতু বামে আকার বড় হওয়ার কারণে এদের আয়োনাইজেশন এনার্জিটা কম হয়, ইলেকট্রন অ্যাফিনিটিটা কম হয়, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটাও ইলেকট্রোনেগেটিভিটিটাও কম হয়। প্লাস এদের এই একটা 2টা, আচ্ছা এটা পরে লিখি, লো আয়োনাইজেশন এনার্জি কি ইন্ডিকেট করে? যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমার ইলেকট্রোনেগেটিভিটি মাথা ওইখানে উঠছে কে, ঠিক করে লিখি, ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, লো কি বলে এটাকে, ইলেকট্রন অ্যাফিনিটি কি ইন্ডিকেট করে? সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। লো ইলেকট্রোনেগেটিভিটি কি ইন্ডিকেট করে? সমযোজী বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে না। ঠিক আছে, একটু পরে সমযোজী বন্ধন গঠন করে না কেন এটা নিয়ে আরেকটা ব্যাখ্যা আসবে, তখন আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, লো ইলেকট্রোনেগেটিভিটির কারণে এরা সমযোজী বন্ধন গঠন করে না। আবার এইটাও বলা যায় যে যোজ্যতা স্তরের একটি 2টি বা 3টি ইলেকট্রন অপসারণ করা এদের জন্য সহজতর, তো এই কারণে এরা সমযোজী বন্ধন গঠন করে না। বুঝতে পারছি? আচ্ছা, এর পরের কোশ্চেন হইল কার্বন অধাতু হওয়া সত্ত্বেও আয়নিক বন্ধন গঠন করে না কেন? কার্বন অধাতু এটা আমরা জানি, তো কার্বন শুধুমাত্র সমযোজী বন্ধন গঠন করে কেন, কেন আয়নিক বন্ধন গঠন করে না?
তো চলো এটার ব্যাখ্যাটা আমরা দেই। কার্বনের ইলেকট্রন বিন্যাস করি। কি হয় 1s2 2s2 2p2। এর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? যোজ্যতা স্তরে 4টা ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন আছে। অষ্টক পূরণের জন্য কি করতে হবে? হয় 4টা গ্রহণ করতে হবে, না হলে এই 4টা শেষ ত্যাগ করতে হবে। 4টি গ্রহণ করতে হবে, মানে 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, और 4টি ত্যাগ করতে হবে। তো স্বাভাবিক কন্ডিশনে বা স্বাভাবিক পরিস্থিতিতে 4টা ইলেকট্রন গ্রহণ বা 4টা ইলেকট্রন ত্যাগ করার মতো শক্তি পাওয়া সম্ভব না। ঠিক আছে? তো যে নর্মাল বা সাধারণ অবস্থায় কন্ডিশন এ 4টি ইলেকট্রন ত্যাগ করার মতো শক্তি পাওয়া সম্ভব না। আবার আমি যখন তোমাদের আয়নীকরণ ইলেকট্রন অ্যাফিনিটি পড়াইছিলাম তখন বলছিলাম যে দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু কি হয়? পজিটিভ হয়, মানে তোমাকে তাপ দিতে হয়। তো আবার যখন তুমি কার্বন থেকে মনে করো কার্বন মাইনাস বানায় ফেলছো, একটা ইলেকট্রন দিছো, তো এর থেকে যখন তুমি কার্বন 2 মাইনাস বানাইতে যাবা তখনই তোমাকে কি করবে? মাইনাস চার্জটা রিপেল করবে, বিকর্ষণ করবে। তারপরে আবার তোমাকে বানাইতে হইতেছে কার্বন 3 মাইনাস, কার্বন 4 মাইনাস। এটা সম্ভবই না। কেন সম্ভব না? কারণ 4টা ইলেকট্রন ত্যাগ করতে গেলে ওই যে আমরা দেখছিলাম যে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান পজিটিভ হয়, মানে পজিটিভ হয়, তার মানে তোমাকে শক্তি দিতে হয়। ঠিক আছে? তো প্রথম ইলেকট্রনটা তুমি দিলা, ঠিক আছে, কিন্তু পরের গুলা দিতে গেলে তোমাকে এক্সট্রা শক্তি দিতে হবে। তাহলে 4টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ দুইটা একসাথেই লেখা যায়। গ্রহণ করার মতো শক্তি পাওয়া সম্ভব না, তাই কার্বন আয়ন গঠন করে না। ক্যাটায়নও গঠন করে না, অ্যানায়নও গঠন করে না। ফলে আয়নিক বন্ধন গঠন করে না, আয়নিক বন্ড গঠন করে না। আচ্ছা, তো এটা কোভ্যালেন্ট কেন গঠন করে? কার্বন কয় নাম্বার গ্রুপে জানো? কার্বন কয় নাম্বার গ্রুপে? কার্বন হলো 14 নং গ্রুপের মৌল। তো পর্যায় সারণীর মোটামুটি মাঝখানে উপরের দিকে। তো এর তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 লিখে দিছিলাম। 2.5টা মাঝামাঝি পর্যায়ের একটি মান, বুঝছো? যা মাঝামাঝি পর্যায়ের, মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি পর্যায়ের। তো সে কি করে? তাই কার্বন ইলেকট্রন শেয়ার করাকেই প্রেফার করে। ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করাকেই সমযোজী বন্ধন গঠন করে আর কি। মাঝামাঝি পর্যায়ে ইলেকট্রোনেগেটিভিটি, কিন্তু এইগুলা তো একদমই ফেভারেবল না। 4টে ইলেকট্রন গ্রহণ বা 4টে ইলেকট্রন ত্যাগ করা কার্বনের জন্য ফেভারেবল না। তুমি 4টে ইলেকট্রন শেয়ার করার জন্য ফেভারেবল, কারণ এর তড়িৎ ঋণাত্মকতার মানটা মাঝামাঝি পর্যায়ের, মানে 4টা সে শেয়ার করতে পারবে। তো এই কারণে আর কি কার্বন সমযোজী বন্ধন গঠন করে, আয়নিক বন্ধন গঠন করে না। চলো এখন আমরা নতুন একটা জিনিস দেখবো, সেটা হলো সিগমা বন্ড, এরপরে দেখবো পাই বন্ড। হ্যাঁ, তো সিগমা বন্ড পাই বন্ড তোমাদের নাই, আমি জাস্ট তোমরা যাতে একটু ভালো করে বুঝো সমযোজী বন্ধনের কনসেপ্টটা, তো সেই কারণে পড়াইতেছি। আচ্ছা, আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাবো। ধরো ক্লোরিনেরটাই বুঝাই। প্রথমে ক্লোরিন আসে Cl2, এটার বন্ধন আমি দুইভাবে গঠন করা দেখাইছি, একটা ডায়াগ্রাম দিয়ে, একটা ওই যে ডট ক্রস স্ট্রাকচার দিয়ে। তো এখন আমি আরেকভাবে দেখাবো।
ক্লোরিনকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দেখো কি হবে। খালি জড়িত স্তরে ইলেকট্রন বিন্যাস করলেই হবে, সমস্যা নাই। 3s2, এই যে দুইটা ইলেকট্রন 3p5, 5টা ইলেকট্রন দিতে হবে 3p5 এ। তো আমি দিয়ে দিই। এখন দেখো এর অযুগ্ম ইলেকট্রনটা আছে কোথায়? পিতে না, 3p-তে। তাহলে একটা ক্লোরিনের সাথে যখন আরেকটা ক্লোরিন বন্ধন গঠন করবে, তাহলে কি দুইটা পি অরবিটালের মধ্যে বন্ধন হবে না? দেখো এখানে 3টা পি অরবিটাল আছে, একটাকে ধরলাম আমি 2px, একটাকে ধরলাম 3px, একটাকে ধরলাম 3py। ওই যে অরবিটালের কনসেপ্ট তৃতীয় অধ্যায়ের, মনে করলেই হবে, জাস্ট একটু রিভিশন দিয়ে নিলেই হবে। 3px, 3py, 3pz। তাহলে এই 3pz এর যে ইলেকট্রনটা আছে, এইটাকে আরেকটা ক্লোরিনে 3pz এর ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে, তাই না? তার মানে 3p মেইনলি পি অরবিটালের বন্ধন গঠন হবে। তাহলে দেখো পি অরবিটালগুলো দেখতে কেমন, অনেকটা এরকম না? এরকম না? এই একটা ক্লোরিন আর একটা ক্লোরিন কিন্তু আছে আমার কাছে। দেখো তো বন্ধন মেইনলি হইতেছে কাদের মাঝে? এই দুইটা ক্লোরিনের মাঝে না? তো এই ক্লোরিনের এখানে একটা ইলেকট্রন আছে, এই ক্লোরিনের এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? ওই একটা ইলেকট্রন দেখানো লাগে না। তো এরা বন্ড করবে কিভাবে দেখো, একটু নিচে লিখি। আচ্ছা সরি, এই যে একটা ক্লোরিন আসলো, এই যে আরেকটা ক্লোরিন আসলো, এই যে ক্লোরিনের যে দুইটা অরবিটাল দেখতেছো না, এই যে দুইটা অরবিটাল, এটাও কিন্তু একটা পি অরবিটাল, এটা একটা ক্লোরিনের যে কোনো একটা পি অরবিটাল। আমি তো তোমাদের যখন অরবিটাল পড়াই তখন বলছিলাম যে মানে হুন্ডের নিয়মে যখন ইলেকট্রন বিন্যাস করাই, তো এই যে 3p-তে 3টা অরবিটাল আছে তুমি জানো, 3px, 3py, 3pz। তো তুমি যে কোনোটাকে যে কোনোটা ধরতে পারো, মানে এইটাকে তুমি 3px ধরতে পারো, এটাকে y, এটাকে z, সমস্যা নেই। আবার এইটাকে z, এইটাকে y, এইটাকে p, 3px, কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে শোয়ায় আঁকছি, মনে করো এটা 3px ধরছি আমি, মনে করো, কোনো সমস্যা নেই। তো এইরকম হয় কি, এই অরবিটালগুলা এইরকম পরস্পরের সাথে এইভাবে অধিক্রমণ করে, এটাকে বলে অধিক্রমণ করা, ঠিক আছে? কি বলে? অধিক্রমণ করে, মানে একটার উপর আর একটা পড়ে, ঠিক আছে? এটাকে বলতেছে অধিক্রমণ করা। তো অধিক্রমণের ফলে মেইনলি এই যে আমরা যে সমযোজী বন্ধন দেখতেছিলাম, যে এতক্ষণ যে আমরা এই যে নর্মালি ব্যাখ্যা করছি চিত্র দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, ওইটা গঠিত হয় মেইনলি এই অরবিটালের অধিক্রমণের ফলে, ঠিক আছে? অধিক্রমণ কাকে বলে যদি আমি লিখতে চাই, একটা অরবিটালের সাথে আর একটা অরবিটাল যুক্ত হওয়ার যে সমযোজী বন্ধন গঠনের সময় একটা অরবিটালের সাথে আর একটা অরবিটাল যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলে অধিক্রমণ বা ওভারল্যাপিং, ঠিক আছে? তাহলে কি বলতেছি আমি, কোথায় লিখব? এখানেই লিখি, সমযোজী বন্ধন গঠনের সময় একটি অরবিটাল এর সাথে অপর একটি অরবিটাল এর যুক্ত হওয়ার প্রক্রিয়ায় অরবিটাল অধিক্রমণ, ইংলিশে বলে ওভারল্যাপিং, ঠিক আছে? এই নিচের লাইনটা একটু সরাইয়া দিই। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু এখানে কি একটা পি এর সাথে আর একটা পি ডিরেক্ট আইসা অ্যাটাক হয়েছে না? আসলে হয় কি, যখন দুইটা ক্লোরিন পরমাণুকে তুমি রাখবা, দুইটা ক্লোরিন পরমাণুর তো একটা বেগ আছে না, যেহেতু গ্যাস হিসেবে থাকে, তাহলে পরমাণুর একটা ব্রেক থাকবে, ক্লোরিন তো নর্মালি গ্যাস হিসেবে থাকে, একটা এসে আরেকটাকে অ্যাটাক করে। তো দেখো এখানে কিন্তু সরাসরি অ্যাটাক হয়েছে, একটা ক্লোরিন আর একটাকে অ্যাটাক করছে, এই যে এইভাবে সরাসরি। তো এইভাবে সরাসরি অধিক্রমণ হইতে পারে, আরেকটা অধিক্রমণ হইতে পারে সাইড ওয়েজ, পাশাপাশি। এই যে এরকম মনে করো একটা পি অরবিটাল ছিল আর একটা পি অরবিটাল ছিল, তো এরা পরস্পরের দিকে একটু বেঁকে যাইতে পারে এইভাবে,
পাশাপাশি অধিক্রমণ হইতে পারে। তো অধিক্রমণ কয় ধরনের হইতে পারে? দুই ধরনের। একটা হলো হেড অন বা একদম সরাসরি, আর একটা হলো গিয়ে সাইডওয়েজ বা পাশাপাশি। তাহলে অধিক্রমণ দুই ধরনের হইতে পারে, হেড অন বা মুখোমুখি বলে এটাকে, আর একটা হইতে পারে সাইড ওয়েজ বা পাশাপাশি। তো দুই ধরনের অধিক্রমণের ফলে দুই ধরনের বন্ড আমরা দেখতে পাই, একটা হলো সিগমা আর একটা হলো পাই। ঠিক আছে, তো অরবিটালের, তাহলে আমরা আগে একটু দাঁড়াও, সংজ্ঞাতে যাওয়ার আগে একটু বলে নিই। তাহলে সমযোজী বন্ধন গঠিত হয় কিভাবে? অধিক্রমণের মাধ্যমে। অধিক্রমণ মানে কি? দুইটা অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হওয়া। দুইটা অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হইতে পারে কয়ভাবে? দুইভাবে, হেড অন, সাইডওয়েজ। ঠিক আছে, এখন আমরা সংজ্ঞাতে যেতে পারি। অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয়, যে সমযোজী বন্ধন অ্যাকচুয়ালি বলা উচিত, যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ড। এই যে দেখো সিগমাকে এইভাবে লেখে, সিগমা বন্ড বলে। তো সিগমা বন্ড মেনলি কি? এক ধরনের সমযোজী বন্ধন যেটা কি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে তৈরি হয়। যেমন ক্লোরিন গঠনের সময় আমরা সিগমা বন্ড দেখতে পারি। ঠিক আছে, আবার ধরো তোমাকে আমি দেখাই যদি HF এর গঠনটা, হাইড্রোজেন ফ্লোরাইডের গঠন। হাইড্রোজেন কি? 1s1, সরি, হাইড্রোজেন 1s1। আর ফ্লোরিন কি? ফ্লোরিন হলো 1s2 2s2 2p5। তো দেখো আমি যদি হুন্ডের নিয়মে করি, এই যে দেখো একটা অযুগ্ম ইলেকট্রন আছে 1s1 এ, আর এটার জন্য অযুগ্ম ইলেকট্রনটা তুমি পাবা একটা পি অরবিটালে, তাই না? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা অযুগ্ম পাবা পি অরবিটালে। তাহলে এখানে অধিক্রমণ হবে কার কার? একটা এস এর সাথে আর একটা পির। তো এস দেখতে কেমন মনে আছে? এস দেখতে কেমন? এস দেখতে হলো এই যে এরকম গোল আকার। ঠিক আছে, এস দেখতে গোল আকার। এটা হলো আমার হাইড্রোজেনের 1s অরবিটাল। এর সাথে আমার অধিক্রমণ হইতেছে কার? এখানে আমি একটা কি হাইড্রোজেন কোথায় লিখবো? এখানে লিখে দিই। আর একটা অধিক্রমণ হইতেছে কার? আমার ফ্লোরিনের একটা পি অরবিটালের। পি অরবিটাল আমি জানি ডাবল ডাম্বেল আকৃতির। এই যে একটা ডাম্বেল, এই যে একটা ডাম্বেল। ঠিক আছে, তারপর অধিক্রমণ হওয়ার ফলে কি কিভাবে কি হইতেছে? এই যে দেখো সরাসরি এসে আঘাত করতেছে। তাহলে দেখো আমার যে এইটা ছিল হাইড্রোজেনটা, হাইড্রোজেনের সাথে আমার পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হইতেছে কিন্তু। এই যে আমার হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডেও কি বন্ড থাকবে? সিগমা বন্ড থাকবে। ঠিক আছে, এখন একটু আমরা পাই বন্ধন কিভাবে হয় সেটাতে একটু যাই। ধরো আমি অক্সিজেন দিয়ে ব্যাখ্যা করি, O2। হ্যাঁ, তো O2 তে আমরা দেখছিলাম কি অক্সিজেনের ছিল পারমাণবিক সংখ্যা 8, 1s2 2s2 2p4। হুন্ডের নিয়মে করলে এই যে দুইটা আর এখানে চারটা ইলেকট্রন দিতে হবে। প্রথমে তিনটা দিয়ে আসি, আরও বাকি থাকে একটা, দিলাম। দেখো দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না? তা দুইটা অযুগ্ম ইলেকট্রন, তাহলে কি দুইটা পি অরবিটাল পাইতেছি। দুইটা পি অরবিটাল বন্ধন গঠন করতেছে। তো দেখো এই যে একটা অক্সিজেনের জন্য একটা পি অরবিটাল আমি এইভাবে নিলাম, আর একটা পি অরবিটাল আমি উপরের দিকে নিই। কারণ আমরা জানি পি অরবিটাল তিনটা ডিরেকশনে থাকে। একটা হলো এই যে এইভাবে, একটা এইভাবে, আর একটা এইভাবে। মনে আছে দেখাইছিলাম এগুলা? ঠিক আছে, এগুলা তৃতীয় অধ্যায়ে দেখানো হয়েছিল। তাই একটু সুন্দর করে আঁকি এগুলোকে, একটু বাঁকা করে দেই নাকি। মনে করো আমি পি জেড আর পি এক্স নিছি। ঠিক আছে, এটা একটা অক্সিজেন, আর একটা অক্সিজেন কিন্তু আমার ছিল, এই আরেকটা অক্সিজেন, তাই না? এখন দেখো যখন তুমি এই অক্সিজেনটাকে, আমি একটু ঘুরায় দেখাই,
এইটার দিকে আগাবা আক্রমণ করা মানে অ্যাটাক করার জন্য দেখো এই যে এই দুইটার প্রথমে হেড অন কলিশন ঘটবে, মানে এই অরবিটালটা আর এই অরবিটালটার মুখোমুখি সংঘর্ষ ঘটবে, তাহলে ওদের মধ্যে কি সিগমা বন্ধন গঠন হয়ে যাবে একটা। তাহলে দেখো আমি যদি দেখাইতে চাই, এই যে একটা অক্সিজেনের পি অরবিটাল আর একটা অক্সিজেনের পি অরবিটালের মধ্যে আগে আগে কিন্তু হেড অন কলিশন ঘটে গেছে, ঠিক আছে, হেড অন ওভারল্যাপিং হয়ে গেছে, তো সেই কারণে কি একটা সিগমা বন্ধন গঠন হয়ে গেছে। এখন যে সাইডওয়েজ যে অরবিটাল দুইটা আছে এরা কি করবে, পরস্পরের দিকে একটু বেঁকে যাবে, এইভাবে পরস্পরের দিকে একটু বেঁকে যাবে এইভাবে, ঠিক আছে। তো এরা পাশাপাশি অতিক্রমণ কইরা এরা দেখো পাশাপাশি সাইডওয়েজ অতিক্রমণ হয়েছে, তাই এই কারণে এরা পাই বন্ধন গঠন করে, ঠিক আছে। তো এরকম বেঁকে যাওয়া না দেখে এটাকে দেখানো হয় এইভাবে। আচ্ছা আমি একটু জিনিস ঠিক করি, এটাকে এইভাবে না দিয়ে আমি এইভাবে দিই, সুন্দর দেখাবে তাহলে, ঠিক আছে। দেখো একটাকে এইভাবে দিলাম, আসলে ওইভাবে দিলেও কোনো প্রবলেম ছিল না, তো আগের মতোই রাখি। দেখো আবার এই যে একটা, এই যে একটা, তো দেখো এইভাবে দেখানো হয়, একটা দাগ দিয়ে দেখানো হয়, সাইডওয়েজ ওভারল্যাপটাকে একটা দাগ দিয়ে দেখানো হয়, তোমার ওরকম বাঁকায় দেখানোর দরকার নাই। তা দেখো প্রথমে কিন্তু একটা সিগমা বন্ধন গঠন হয়েছে, আর একটা কিন্তু পরে যে এখানে কিন্তু দুইটা বন্ধন না, একটাই বন্ধন, দুইটা অরবিটাল না, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এই দুইটা পি অরবিটালের মধ্যে দাগ দুইটা দিছি মানে বন্ধন দুইটা না, বন্ধন কিন্তু একটাই, দুইটা পি এর মধ্যে একটা বন্ধন, বুঝতে পারছি। একটা পাশাপাশি অতিক্রমণ, একটা সরাসরি অতিক্রমণ। দেখো এইখানে কিন্তু মুখোমুখি অতিক্রমণ ই ছিল খালি একটা, এইখানে সরাসরি মুখোমুখি অতিক্রমণ ছিল, এইখানে যায়া একটা মুখোমুখি একটা পাশাপাশি, তার মানে কি দুইভাবে সংঘর্ষ মানে দুইভাবে ওভারল্যাপ হইছে। তো পাশাপাশি মানে ওভারল্যাপিং এর ফলে যে সমযোজী বন্ধন গঠিত হয় সেটাকে আমরা পাই বন্ধন বলি। তাহলে অরবিটাল এর পাশাপাশি অধিক্রমণের ফলে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ড বলে, ঠিক আছে। এখন তাহলে দেখো এইখানে কিন্তু একটা সিগমা একটা পাই আছে, চলো আর একটা উদাহরণ আমরা নেই, নাইট্রোজেনেরটা নেই, N2। নাইট্রোজেন কেমন ছিল, 1s2 2s2 2p3, আচ্ছা ভালো কথা, এখানে দুইটা ইলেকট্রন দিয়ে দিই, এখানে একটা করে ইলেকট্রন, এখন তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, মানে তিনটা অরবিটালকে আমার নিতে হবে, তাই নাইট্রোজেনের তিনটা অরবিটাল নেই, তিনটাই তো পি না, তো একটা পি নিলাম, আরেকটা পি নিলাম, আরেকটা পি নিলাম। দেখো নাইট্রোজেনেরটা এমন হবে অনেকটা দেখতে, ঠিক আছে, অনেকটা এরকম দেখতে হবে, মানে যোজ্যতা স্তরটাকে নিলে পরে যেটা দিয়ে আমরা বন্ধন গঠন দেখাইতেছি সেটা দেখতে অনেকটা এরকম হবে, এটার সাথে এইটা দিলাম। এখন দেখো এই যে এই পার্ট আর এই পার্ট কিন্তু আগেই বন্ধন গঠন করে ফেলবে, তারা কি বন্ধন গঠন করবে, আচ্ছা সরি দাঁড়াও এটাকে কপি করে নিই, তারা কিন্তু সিগমা বন্ধন আগেই দুইজন গঠন করে ফেলবে, দেখো এরা দুজন কিন্তু সিগমা গঠন করে ফেলতেছে, এটাকে একটু ছোট করে দিই, ছোট হয় না কেন, আচ্ছা এই দেখো জায়গা শর্টেজ তো সরি, দেখো সিগমা বন্ধন কিন্তু গঠন হয়ে যাইতেছে, এখানে কিন্তু সিগমা বন্ধন গঠন হইলো, তারপরে এইটার সাথে এইটা পাই বন্ধন একটা গঠন করবে, একটু কালারটা চেঞ্জ করে দিই, আর একটা হলো এইটার সাথে এইটা একটা পাই বন্ধন গঠন করবে, ঠিক আছে। দেখো একটা সিগমা দুইটা পাই, কিন্তু এই যে একটা সিগমা, তাহলে 1
মুখোমুখি টু পাশাপাশি। তাহলে কি হচ্ছে, একটা সিগমা হচ্ছে, দুইটা পাই হচ্ছে। এখন দেখো এইটা থেকে কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারি, যদি একটি করে ইলেকট্রন শেয়ার হয় তাহলে অবশ্যই এটা সিগমা বন্ড হবে, যেটা আমরা ক্লোরিনের উদাহরণে কিন্তু দেখছিলাম, ক্লোরিন আর হাইড্রোজেন ফ্লোরাইডের উদাহরণে সিগমা বন্ড হবে। যদি দুইটি করে ইলেকট্রন শেয়ার হয় তাহলে 1 সিগমা 1 পাই। যদি তিনটি করে ইলেকট্রন শেয়ার হয়, যেটা আমরা নাইট্রোজেনের জন্য দেখলাম, প্রথমে একটা সিগমা হয়ে যাবে, একটা সিগমা, দুইটা পাই। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি একটা কোয়েশ্চেন, Cl2 অণুতে পাই বন্ড কতটি, তুমি আমাকে কি অ্যান্সার দিবা? Cl2 এখানে একটা ইলেকট্রনের শেয়ার হয়, তোমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তাহলে একটা ইলেকট্রনের শেয়ার হলে কোনো পাই বন্ড থাকবে না, 0টি। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি N2 অণুতে সিগমা বন্ড কতটি, তুমি আমাকে কি বলবা? N2 দেখে আসো, একটা সিগমা বন্ড কিন্তু হয়েছে, একটা মুখোমুখি অতিক্রমণ হয়েছিল, তাহলে একটা সিগমা বন্ড। আচ্ছা, এটাকে বোঝার আর একটা সহজ উপায় আমি তোমাকে কইরা দিই। এটার জন্য তোমাকে বুঝতে হবে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই তিনটা জিনিস তোমাকে একটু বুঝতে হবে। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলা তোমার যখন তুমি একাদশ অধ্যায় জীবাশ্ম পড়বা, মানে অর্গানিক, তখন যায় এগুলো আর একটু কাজে লাগবে। আচ্ছা, সিঙ্গেল বন্ড মানে একটি ইলেকট্রন শেয়ার হয়ে যে সমযোজী বন্ধন গঠিত হয়, একটি ইলেকট্রন শেয়ার, আমি শর্টে লিখলাম, একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত হয় সেটাকে বলে সিঙ্গেল বন্ড। হ্যাঁ, সিঙ্গেল বন্ডকে দেখায় কেমনে, মনে করো এক্স একটা পরমাণু আর ওয়াই একটা পরমাণু, এদের মধ্যে সিঙ্গেল বন্ড গঠন হয়েছে, মানে একটা ইলেকট্রন, একটা করে ইলেকট্রনের শেয়ার হয়েছে। তাহলে একটি করে, আসলে একটি করে লেখা উচিত, এক্স একটা দিছে, ওয়াই একটা দিছে, যে সিঙ্গেল বন্ডকে একটা সিম্পল একটা দাগ দিয়ে দেখায়। ঠিক আছে, একটা দাগ দিয়ে দেখায়, এই যে একটা দাগ, এটা দ্বারা সিঙ্গেল বন্ড, একটা বন্ড বোঝায়। এখন একটা জিনিস বুঝে রাখো, একটি বন্ড মানে হলো দুইটি ইলেকট্রন, বুঝাই তোমারে। যেমন মনে করো আমি ক্লোরিনেরটাতে ফিরে যাই, কোথায় আমার ক্লোরিন, ক্লোরিনের দেখো এই একটা ইলেকট্রন 3p5 এর এই একটা ইলেকট্রন আর একটা ক্লোরিনের এই একটা ইলেকট্রনের সাথে বন্ড গঠন করছিল। যেটা আমি যদি তোমাকে ডায়াগ্রামে দেখাই, কোথায় গেল ডায়াগ্রাম, এই যে দেখো একটা ইলেকট্রন বন্ড ফর্ম করছে, তাহলে দুইটা ইলেকট্রনের শেয়ার হয়েছে, একটা কয়টা ইলেকট্রন দিছে প্রত্যেক পরমাণু, এটাকে বলা যাবে সিঙ্গেল বন্ড। দেখো একটা বন্ডে কয়টা ইলেকট্রনের শেয়ার হয়েছে, দুইটা, তাহলে একটা দাগ মানে বোঝায় আসলে দুইটা ইলেকট্রন, বুঝছো? একটা দাগের মানে হলো দুইটা ইলেকট্রনের শেয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে ডাবল বন্ড কি হবে, যদি দুইটি করে ইলেকট্রন শেয়ার হয়, এটাকে কিভাবে লেখা যাবে, মনে করো এক্স আর ওয়াই এর মধ্যে ডাবল বন্ড হয়েছে, তাহলে একটা দাগ, দুইটা দাগ, দুইটা দাগ মানে কি, একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, দুইটা বন্ড মানে দুইটা দুইটা চারটা ইলেকট্রন, এক একজন দুইটা করে দিছে, তা টোটাল চারটা। আর ট্রিপল বন্ড মানে তিনটি করে ইলেকট্রন শেয়ার। তাহলে কেমন একটা দেখায়, ধরো মনে করো এক্স আর ওয়াই এর মধ্যে ট্রিপল বন্ড হয়েছে, তাহলে দেখো তিনটা দাগ মানে হইলো একটা বন্ডে দুইটা করে ইলেকট্রন, তাহলে তিনটা বন্ডে 6টা ইলেকট্রন। তো এটা দ্বারাও তুমি বন্ধন জোড় ইলেকট্রন আরো সহজে বলতে পারবা। ঠিক আছে, যদি দেখো তিনটা দাগ, দেখো একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তার মানে বন্ধন জোড় 6টা। ঠিক আছে, এই বন্ধনে যে কয়টা আছে সে কয়টাই বন্ধন জোড়। আচ্ছা, তাহলে দেখো আমরা যেগুলা শিখলাম, দেখো ক্লোরিনের বন্ডটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, Cl2 যে কথা,
আমি যদি লিখি Cl বন্ড Cl, একই কথা না, তাই না? একই কিন্তু কথা। আবার হাইড্রোজেন ফ্লোরাইডেরটাকে আমরা লিখতে পারি হাইড্রোজেন বন্ড ফ্লোরিন, কারণ একটা ইলেকট্রনেরই শেয়ার হয়েছিল, এই যে একটা, তাই না? আবার এইটারটা লিখতে পারি একটা দুইটা ইলেকট্রনের শেয়ার হয়েছে এখানে, তাহলে অক্সিজেনেরটাকে লিখতে পারি অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে? আর নাইট্রোজেনেরটাতে লিখতে পারি নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, মানে এর আণবিক গঠন কিরকম, ঠিক আছে? এই যে ফর্মুলাগুলো লিখলাম এটাকে বলা হইতেছে গাঠনিক সংকেত, এগুলোকে বলা হয় গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত দ্বারা বোঝায় মৌলগুলো কিভাবে যুক্ত আছে, ঠিক আছে? গাঠনিক সংকেত আমরা নেক্সট লেকচারে দেখব, সমস্যা নেই, আজকে বেশি কথা বললাম না, আজকে এটার আলোচনা করে গেলাম প্রাইমারি। গাঠনিক সংকেত দ্বারা বোঝায় একটা পদার্থে বা একটা যৌগে কোনো মৌলের ওরিয়েন্টেশন কেমন, মানে সেগুলো কিভাবে সজ্জিত আছে, ঠিক আছে? যেমন এখানে ট্রিপল বন্ড দিয়ে আছে, ঠিক আছে? তো আচ্ছা কই ছিলাম আমি? ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলা বলছি, আর কি যেন একটা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আসছে কি বলতে চাইছিলাম। দেখো এখানে সিঙ্গেল বন্ড, যদি তোমার সিঙ্গেল বন্ড থাকে তার মানে কি একটা ইলেকট্রন শেয়ার, তাহলে যদি তোমার সিঙ্গেল বন্ড থাকে তাহলে তুমি বুঝতেই পারবা যে ওইটা সিগমা বন্ড হবে। মানে যদি কোনো পরমাণুতে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে তাহলে ওইটা শুধুই সিগমা বন্ড হবে, যেটা আমরা একটু আগেও ব্যাখ্যা করে আসছি। যদি একটা দুইটা বন্ড থাকে তাহলে কি হয়? একটা সিগমা একটা পাই। এগুলা কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে, এগুলো আবার আয়নিকে গুলায়ও না, হ্যাঁ, এগুলো কিন্তু জাস্ট সমযোজীর জন্য। আর এটার জন্য একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে? ট্রিপল বন্ডের জন্য। সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ডের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি এখন আরো দু একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাই? সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে একটা তুলনা করতে চাই। দেখো সিগমা বন্ড, এই পাশে লিখি সিগমা বন্ড, এই পাশে লিখি পাই বন্ড, একটু বাজে করেই লিখতেছি, সরি। আচ্ছা দাঁড়াও, ওই দাগটা খারাপ দেখাচ্ছে, এটাকে সুন্দর করে একটা দাগ দিয়ে দিই। আচ্ছা সিগমা বন্ড পাই বন্ড, সিগমা বন্ড মুখোমুখি অধিক্রমণের ফলে তৈরি হয় নাকি? মুখোমুখি ওভারল্যাপিং। আর পাই বন্ড পাশাপাশি ওভারল্যাপিং। দ্বিতীয় কথা, সিগমা বন্ডের দেখো সরাসরি ওভারল্যাপিং যে এরিয়াটা, দেখো এই এরিয়াটা তার ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপিং এরিয়াটা বেশি। ওভারল্যাপিং এরিয়া বেশি হওয়ার কারণে এটা বেশি টাইটলি আটকে থাকে, মানে সিগমা বন্ডের শক্তিটা বেশি হয়, মানে সিগমা বন্ড ছুটানো কষ্ট, সোজা কথায়, বুঝছি? তাহলে শক্তিশালী, সিগমা বন্ডটা শক্তিশালী হয়। এখানে 2 লিখলাম কেন, এখানে 1। আর পাই বন্ডটা সিগমা বন্ডের তুলনায় দুর্বল হয়। 3 নাম্বার কথা আসতেছে, রাসায়নিক বিক্রিয়া মানে কি বলো তো? রাসায়নিক বিক্রিয়া মানে হইল একটা বন্ধন ভাঙবে, রাসায়নিক বিক্রিয়া মানে বন্ধন ভাঙন, একটা বন্ধন ভাঙবে, ওই বন্ধনটা ভেঙে আর একটা নতুন বন্ধন জোড়া লাগবে, এইটাই তো রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে হইলো বন্ধন ভাঙন আগে, তারপরে বন্ধন গঠন। যেমন ধরো আমরা ছোটবেলা থেকে বিক্রিয়া পড়ে আসছি, HCl প্লাস NaOH সমান হইলো, বিক্রিয়া কইরা কি হয়? NaCl প্লাস প্লাস H2O। দেখো প্রথমে কি হয়েছে? HCl এর বন্ধনটা ভাঙছে, তারপরে NaOH এর বন্ধনটা ভাঙছে, তারপরে H এর সাথে OH অ্যাড হয়েছে, Cl এর সাথে Na অ্যাড হয়েছে, পরে NaCl আর H2O পাইছি। মানে বন্ধন ভাঙন আর বন্ধন গঠন, এটা নিয়ে আমরা আরেকটু মানে সপ্তম অধ্যায়ে আরও পড়বো, কিন্তু এটা নিয়ে আপাতত আর বেশি কথা না বলি। তো রাসায়নিক বিক্রিয়া মানে বন্ধন গঠন বন্ধন ভাঙন। তো যে বন্ধনটা বেশি শক্তিশালী তাকে ভাঙা সহজ না কঠিন? কঠিন। যাকে ভাঙা কঠিন সে কি বেশি সক্রিয় হবে, মানে সে কি রাসায়নিক বিক্রিয়া সহজে দিবে, নাকি যাকে ভাঙা সহজ সে সহজে দিবে? যাকে ভাঙা কঠিন সে তাকে দিয়ে রাসায়নিক বিক্রিয়া সহজে হবে না, তার মানে কি হবে? তার সক্রিয়তা কম হবে।
তাহলে সিগমা বন্ডের সক্রিয়তা কম, পাই বন্ডের সক্রিয়তা বেশি। কিসের সক্রিয়তা বেশি? রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়তার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়ায়, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কি পাই বন্ডের সক্রিয়তাটা বেশি হয়। দূর লিখাই ফেলি, রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? তা সিগমা বন্ড পাই বন্ডের মধ্যে তিনটা পার্থক্য কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? তোমার লেভেলে এই কয়টা জানলেই হবে, আরো দুইটা তিনটা আছে, ওগুলো তোমার জানতে হবে না, তুমি জাস্ট এগুলো জেনে রাখো। এগুলো আমি যখন জৈব যৌগ বা ওই যে কি বলে জীবাশ্ম, খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায় পড়াবো তখন এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ওকে, ঠিক আছে? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিগমা বন্ড, পাই বন্ড, এই কনসেপ্টগুলো কাজে লাগবে। চলো আমরা নেক্সটে যাই। এরপরে আমরা আজকে দেখতেছি হলো সমযোজী যৌগ। কি সমযোজী যৌগ? সহজ সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ সমূহকে সমযোজী যৌগ বলে। যেমন এতক্ষণ অনেকগুলা উদাহরণ দেখে আসছি, Cl2, F2, Br2, I2, HCl, HF, HBr, HI, তারপরে আরো হইতে পারে ধরো H2O, তারপরে CH4, NH3, দুইটা অধাতু যেখানে দেখবা সেটাকেই তুমি মনে করবা সমযোজী বন্ধন আছে, ঠিক আছে? আরো উদাহরণ অনেক হইতে পারে, আরো অনেক উদাহরণ হইতে পারে, আরো দেখো একটা HF দিছি না, না এগুলো দিলে, ও আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, আর অনেক আছে। তারপরে নাইট্রোজেনের গুলা, তারপরে N2O, NO2, এগুলা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? NO2 না লিখি, NO2 নিয়ে একটু ঝামেলা আছে। N2O এটা থাক, ও নাইট্রোজেন এটাও ছিল, তারপরে O2 এটাও ছিল, N2O এগুলাও ছিল, আর অনেক আছে, মানে অনেক। সমযোজী যৌগের সংখ্যা শেষ করা যাবে না। আর আমি তো জৈব যৌগ বাদ দিয়েই বলতেছি, জৈব যৌগ সবগুলা সমযোজী যৌগ, ঠিক আছে? যেমন মনে করো আমি CH4, C2H6, এরকম হাজার হাজার, মানে অনেক লিখতে পারবো, কোটি কোটি জৈব যৌগ লেখা যাবো, তাই আমি এটসেট্রা লিখি, ঠিক আছে? সমযোজী যৌগ। এখন আমাকে সমযোজী যৌগের প্রকারভেদটা পড়তে হবে। তো প্রথমে আমি পড়তেছি পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ কি সেটা আসলে একটু বুঝিয়ে আসো। তো নরমালি হয় কি, আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জ কোথায় দেখতে পাই? আয়নিক যৌগে না, তাই না? তো পজিটিভ আর নেগেটিভ চার্জ আমরা আয়নিক যৌগে দেখতে পাই। তো একটা যৌগে বা কোনো কোনো সিস্টেমে, হ্যাঁ কোনো সিস্টেমে ধরো একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে? তো এরকম যদি কিছু হয় তাহলে সেইটাকে বলা হয় ডাইপোল। ডাইপোল কি? একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? পোল বলতে মেরু, পোলের বাংলাটা হলো মেরু। দেখো একটা ধনাত্মক মেরু আর একটা ঋণাত্মক মেরু, তো ধনাত্মক মেরু ঋণাত্মক মেরু যদি কোনো সিস্টেমে থাকে তাহলে সেগুলোকে বলে ডাইপোল, ঠিক আছে? তো যে সকল আয়নিক যৌগের মধ্যে সবসময় ডাইপোল থাকে, যেমন NaCl যদি তুমি করো ভাঙো তাহলে কি পাবে? Na+Cl-, তাহলে এটা কি একটা ডাইপোল আছে এর মধ্যে, তাই না? তো যদি কোনো সমযোজী যৌগের মধ্যে ডাইপোল দেখা যায়, যদি কোনো সমযোজী যৌগের মধ্যে ডাইপোল দেখা যায় তো সেইটাকে বলে পোলার সমযোজী যৌগ। পোলার মানে কি? ওর মধ্যে পোল আছে মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জে সামান্য বিভক্ত হয়ে যায়, পুরাপুরি না, আয়নিক যৌগের মতো পুরাপুরি বিভক্ত হয় না, মানে সামান্য বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে যে সকল সমযোজী যৌগে আংশিক ধনাত্মক
আংশিক ধনাত্মককে একটু পরে দেখবা আমি বুঝাবো এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, ডেল, এটাকে বলে ডেল প্লাস। ও আংশিক ঋণাত্মক, এইটাকে বলতেছি ডেল মাইনাস। প্রান্ত সৃষ্টি হয়, যে সকল সমযোজী যৌগে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, অর্থাৎ ডাইপোল সৃষ্টি হয়, তাদেরকে পোলার সমযোজী যৌগ বলে। পোলার সমযোজী যৌগ বলে, ঠিক আছে। আর যাদের সৃষ্টি হয় না তাদেরকে কি বলে? অপোলার সমযোজী যৌগ। যে সমস্ত সমযোজী যৌগে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত অর্থাৎ ডাইপোল সৃষ্টি হয় না তাদেরকে অপোলার সমযোজী যৌগ বলে। তারাও সৃষ্টি হয়, এখানে একটা না লাগায় দিব আর এখানে একটা অ লাগায় দিব, ঠিক আছে। তাহলে অপোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ সংজ্ঞা দেখলাম। এখন এরা সৃষ্টি কেন হয় এটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। তুমি আগে কয়েকটা কথা লেখো। দুইটি মৌলের, মনে করো যৌগ গঠিত হইতেছে দুইটি মৌল দিয়ে, হ্যাঁ, খালি আমরা এমন যৌগের জন্য আলোচনা করি। দুইটি মৌলের জন্য শুধু আমরা আলোচনা করব, পোলার কোনটা কোনটা নন পোলার। একাধিক মৌলের জন্য একটা বা দুইটা আমি আলোচনা করে দেখাইতে পারি, হ্যাঁ। আচ্ছা, দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি লেস দেন 0.5 হয়, 0.5 এর থেকে কম হয় তাহলে সেটা অপোলার সমযোজী যৌগ। যদি 0.5 থেকে বেশি, 0.5 থেকে বেশি, আচ্ছা এইভাবে না দেখায়, গ্রেটার দেন 0.5 কিন্তু স্মলার দেন 1.9, 1.9 এর থেকে কম কিন্তু 0.5 এর থেকে বেশি, তাহলে সেটাকে বলতেছি আমি পোলার সমযোজী যৌগ। মানে সেই দুইটা মৌল মিলে পোলার সমযোজী যৌগ গঠন করবে। যদি দুইটা মৌল তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এই রেঞ্জে হয়, কিন্তু যদি 1.9 এর থেকে বড় হয়ে যায় তখন তারা আয়নিক যৌগ ফর্ম করে, আয়নিক যৌগ ফর্ম করে, ঠিক আছে। কারণটা এখন আস্তে আস্তে বুঝাই। দেখো আমি একটা পোলার সমযোজী যৌগের উদাহরণ দিই, শুরুতে সহজ একটা উদাহরণ দিই, HF, হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, আমি যদি এটাকে ভালো করে বুঝাইতে চাই তাহলে দেখো এই বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, আমি ডায়াগ্রামটা নিয়ে আসি, হ্যাঁ, ডায়াগ্রামটা নিয়ে আসলে সুন্দর করে বুঝাইতে পারবো। ডায়াগ্রাম কোথায় ছিল? এই যে আমার HF এর ডায়াগ্রামটা নিয়ে যাই। দেখো এটা HF, তাই না? দেখো বন্ধনজোড় ইলেকট্রন কারা? এই দুইটা। তো তড়িৎ ঋণাত্মকতা অ্যাকচুয়ালি কি? বন্ধনজোড় ইলেকট্রনকে কোনো পরমাণু নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা। তো আমরা যখন চতুর্থ অধ্যায় পড়ি তখন দেখছিলাম ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হইল 4.0, হাইড্রোজেনের হইল 2.9। এখানে মেবি একটা জিনিস 1.9 এর ছোট বা সমান অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা কেবল মনে পড়লো। আর যদি বড় হয় তাহলে পরে আয়নিক, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন হলো 2.9 লিখলাম, 2.1 হবে, সরি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.9। তাহলে দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হইলে আসলে হয় কি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক বেশি। তাহলে ফ্লোরিন কি করবে? এই যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে নিজের দিকে আকর্ষণ করবে, টানবে, বা নিজের নিউক্লিয়াসের দিকে টানবে। তো ফ্লোরিন যখন নিজের
নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনগুলোকে টানতেছে, তাহলে দেখো ফ্লোরিনের দিকে ইলেকট্রনগুলা চেপে যাচ্ছে হালকা। তো ফ্লোরিনের দিকে যখন হালকা চেপে যাবে, তো ফ্লোরিনের দিকে ইলেকট্রন চেপে যাওয়া মানে কি নেগেটিভ চার্জ চেপে যাওয়া, তাহলে এর মধ্যে সামান্য আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। এটার মধ্যে যখন ফ্লোরিনের মধ্যে আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, তখন হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে। এইভাবে গঠিত হয়। বুঝতে পারছি? মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক বেশি, তাই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে ফ্লোরিন নিজের দিকে আকর্ষণ করে, ফলে ফ্লোরিন আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। এভাবে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ডাইপোল সৃষ্টি হয়, ফলে হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার যৌগ ব্যাখ্যা করা যায়। মনে করো তোমাকে ব্যাখ্যা করতে বলছে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ, তুমি ডায়াগ্রাম আঁকায় ব্যাখ্যা করলে খুবই ভালো হয়, বুঝছো? তো আমি যে যে পয়েন্টগুলো উল্লেখ করতে বলি এটা করবা। প্রথমে বলবা ফ্লোরিন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা নিয়ে, ঠিক আছে? পরে বলবা এর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা অনেক বেশি। তো এই কারণে সমযোজী বন্ধন গঠনের সময় বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে ফ্লোরিন পরমাণু বেশি নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করে, ফলে ফ্লোরিন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয় এবং হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়, ঠিক আছে? এভাবে ডাইপোল সৃষ্টি করার মাধ্যমে এরা আর কি পোলার সমযোজী যৌগ গঠন করে। একটু দাঁড়াও, তোমার রেকর্ডিং কি অন আছে? আছে, ভাবছি রেকর্ডিং অন করি নাই। আচ্ছা, হাইড্রোজেন ফ্লোরাইডের উদাহরণ গেল। আরেকটা উদাহরণ দেওয়া যায়, H2O একটি পোলার যৌগ ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, দেখো H2Oটা দেখতে অনেকটা এই রকম, একটা অক্সিজেন থাকে, হাইড্রোজেন এইভাবে থাকে, দুইটা সিঙ্গেল বন্ড সোজাসুজি থাকে না। কেন থাকে না এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না, তাই আমাকে জিজ্ঞেস করো না, ঠিক আছে? এই যে হাইড্রোজেন আমরা দেখো এতক্ষণ কিন্তু সবগুলা বন্ড সোজাসুজি দিছি, এটা একটু বাঁকাভাবে থাকে, H2 এর আকৃতিটা এমন, ঠিক আছে? আচ্ছা, তো H2O যখন গঠিত হয়, অক্সিজেনের পোলার তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5, হাইড্রোজেনের 2.1, পার্থক্য কত? 1.4। তাহলে এরা কি পোলার সমযোজী যৌগ গঠন করবে? অ্যাকচুয়ালি হয় কি, এই যে এই একটা বন্ড মানে কি দুইটা বন্ধনজোড় ইলেকট্রন, তো এই দুইটা বন্ধনজোড় ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টানে, এই দুইটা বন্ধনজোড় ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টানে। তো টানার ফলে এর ভিতরে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, সেটা হলো 2del মাইনাস। কেন দুইটা? দেখো একটা হাইড্রোজেন থেকে একটা, আরেকটা হাইড্রোজেন থেকে আরেকটা, আর এখানে তাহলে সৃষ্টি হবে ডেল প্লাস, এখানে সৃষ্টি হবে ডেল প্লাস। তাহলে এভাবে এই কারণে এটা পোলার যৌগ। এই কথাটা থাকতে হবে, আমি যে মুখে কথাগুলো বললাম এগুলো থাকতে হবে, এর এই ফিগারটা থাকতে হবে, ঠিক আছে? এখন দেখো অপোলার সমযোজী যৌগের উদাহরণ তোমাকে আমি দিই। Cl2 একটি অপোলার সমযোজী যৌগ, ব্যাখ্যা করো। দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সম্ভবত 3.16, আমি একটু চেক করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ঠিকই বলছি, দেখো এখানে বন্ধন গঠন করছে কে? দুইটা ক্লোরিন পরমাণু, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 3.16 থেকে 3.16 বিয়োগ দাও, 0। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যে ক্লোরিন ক্লোরিন যে বন্ড আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পার্থক্য 0। তো এই কারণে এরা অপোলার সমযোজী যৌগ হিসেবে, অপোলার সমযোজী মানে বন্ধ, আচ্ছা, তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, ফলে কি হবে? বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে উভয় ক্লোরিন পরমাণুই সমান সমান বলে আকর্ষণ করবে, ফলে কি হবে? বা সমান বলে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করবে, ফলে এদের মধ্যে ডাইপোল সৃষ্টি হবে না, এ কারণে এরা অপোলার সমযোজী যৌগ, ঠিক আছে? বুঝতে পারছি? এখন দেখো আরেকটু কাহিনী আছে। কাহিনীটা হইল একটু ঝামেলার একটা প্রশ্ন তোমারে করাই। ধরো তোমাকে ব্যাখ্যা করতে বলল
কার্বন ডাইঅক্সাইড একটি অপোলার যৌগ, ব্যাখ্যা করো। এইটা করতে যায় তুমি একটু ঝামেলায় পড়ে যাবা। দেখো কার্বনের হইল কত জানো 2.5, অক্সিজেনের হলো 3.5, তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1। আমি তো বলছি 5 এর থেকে 1.9 এর মধ্যে থাকলে পরে 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকলে পরে পোলার, তাহলে এটা অপোলার কেমনে? তাই না, কোয়েশ্চেন আসে না এটা? দেখো এটা করতে গেলে তোমাকে একটু এটার স্ট্রাকচারটা জানতে হবে, মানে এটা কিভাবে থাকে। তো অ্যাকচুয়ালি হয় কি, এইটার গঠন হলো এই যে এরকম, কার্বন ডাবল বন্ড অক্সিজেন আর দুইটা ডাবল বন্ড অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের গঠন এরকম, মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডের গঠন এরকম, একটা দুইটা অক্সিজেনের সাথে দুই সাইডে দুইটা ডাবল বন্ড থাকে, সরল রেখায় থাকে, ঠিক আছে। এখন দেখো এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে একটা ডাইপোল ক্রিয়েট হয়েছে। দেখো যেমন এই যে সেম এই যে এইটার মতোই, এইটার সাথে এইটার একটা পোল ক্রিয়েট হয়েছিল, এইটার সাথে এইটার একটা পোল ক্রিয়েট হয়েছিল, তাই না? দেখো এই কার্বনে তাহলে 2 ডেল, আচ্ছা কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেন কি করবে? ইলেকট্রন নিয়ে যাবে নাকি? আচ্ছা 2 ডেল প্লাস। এখন এইটা যেরকম দেখা যাইতেছে এইটাও তো অনেকটা সেই রকমই, তাইলে ভাইয়া এইখানে কাহিনী কি হইলো? কাহিনী হইলো এটা সরল রৈখিক, এটা সরল রৈখিক। তো সরল রৈখিক হইলে দেখো আমি যদি একটা জিনিস দেখাই এইভাবে, দেখো ইলেকট্রন টানতেছে কে? অক্সিজেন। দেখো এই অক্সিজেন এই দিকে টানতেছে কে? অক্সিজেন। ইলেকট্রন টানতেছে কে? অক্সিজেন। এই দেখো, তো দেখো দুই দিকে অপোজিট দুইটা সেম ডাইপোল ক্রিয়েট হয়েছে, এখানে একটা ডেল প্লাস, এখানে একটা ডেল মাইনাস, আবার এইখানে আরেকটা ডেল প্লাস, এই দুইটা মিলা হয়েছিল 2 ডেল প্লাস, আর এখানে একটা ডেল মাইনাস। তো এই দুইটা ডাইপোল হলো একটা ভেক্টর রাশি। ডাইপোল কি? একটা ভেক্টর রাশি। কিভাবে তোমাকে আমি বুঝাই, অনেক কঠিন লাগতে পারে। দেখো এই প্লাস আর এই মাইনাস চার্জের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, আবার এই প্লাস আর এই মাইনাস চার্জের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। এই দুইটা যে আকর্ষণ বল, ওই দুইটা কাজ করবে কার উপর? এই কার্বনের উপর। তাহলে এই কার্বনের উপর দুইটা আকর্ষণ বল, সমান মানের আকর্ষণ বল, অপোজিট দিকে কাজ করতেছে। তাহলে কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে না? যেমন মনে করো এই দিকে একটা বল কাজ করতেছিল এফ, এই একটা বস্তু, এদিকে একটা বল কাজ করতেছিল সেম এফ পরিমাণে। তাহলে এফ মাইনাস এফ যদি এই বস্তুর উপর নিট বল হিসাব করি কত হয়? 0 না? তো এইখানে আসলে ওই কাহিনীটাই হয়, যেহেতু কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক সেই কারণে এই ডাইপোলটা ক্যান্সেল আউট হয়ে যায়, কার্বন অক্সিজেনের যে ডাইপোল আছে ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে এটা অপোলার হয়, ঠিক আছে। আমি সামারি করে বুঝাই আরেকবার। বলবা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5 এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.0, তবুও এরা পোলার যৌগ। কারণ কার্বন ডাইঅক্সাইডের গঠনটা দেখাবা, বলবা গঠন দেখানোর পরে বলবা আগে লিখবা কার্বন ডাইঅক্সাইড একটি সরল রৈখিক যৌগ, তারপর এর গঠনটা দেখাবা, তারপরে লিখবা এর কার্বন আর অক্সিজেন পরমাণুর মধ্যে যে দুটি ডাইপোল সৃষ্টি হয় সে দুটি ডাইপোল পরস্পর দ্বারা নাকচ হয়ে যায়, ঠিক আছে। নাকচ হয়ে যাওয়ার কারণে এটা অপোলার যৌগ, মানে এর মধ্যে নিট কোনো ডাইপোল থাকে না, তো এই কারণে এটা অপোলার যৌগ। এখন তাইলে আমি আসি এইটাতে কেমনে নিট ডাইপোল থাকে, দেখো। আচ্ছা এই যে এই হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে একটা ডাইপোল, আর একটা ডাইপোল হবে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে। দেখো দুইটা ডাইপোল কিন্তু সরল রৈখিক না, দুইটা ডাইপোল কি সরল রৈখিক? এই যে এইভাবে যে মিট করছে না পরস্পরকে, হ্যাঁ, তাহলে এটার মধ্যে একটা কোণ আছে, তাহলে ডাইপোল অবশ্যই একটা নিট ডাইপোল থাকবে এই বরাবর, তাই না? আমরা ভেক্টরের লব্ধির সময় পড়ছি, তো এর মধ্যে কি একটা নিট ডাইপোল থাকে, তো এই কারণে এটা পোলার হয় আর ওইটা অপোলার হয়, ঠিক আছে। কনসেপ্ট কিন্তু আমি অনেক ভালোভাবে বুঝাই দিছি, ঠিক আছে। তো তুমি এই যে কি বলে, এই যে হাইড্রোজেন ফ্লোরাইডের এটার ডাইপোলটাকে তুমি যদি সুন্দরভাবে এইভাবে দেখায় দাও, স্যার অনেক খুশি হবে। আসলে ডাইপোল দেখাই যে এইভাবে, যে এখান থেকে শুরু হয়ে এখানে একটা দাগ দিয়া একটা অ্যারো দিয়ে দেয়, ঠিক আছে। তো এই দুইটা ডাইপোল কি করে? পরস্পরকে নাকচ করে, সেটা স্যার দেখাইলেই বুঝবে, ঠিক আছে। অপোলার যৌগ। যদিও এই প্রশ্ন তোমাকে দেওয়া উচিত না, তারপরে যদি দিয়া দেয় তুমি যেন ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। কারণ কার্বন ডাইঅক্সাইড যে সরল রৈখিক ওইটা জানার মতো পর্যাপ্ত জ্ঞান তোমার নাই, তো এই কারণে এই প্রশ্ন তোমাকে দেওয়া উচিত না, তারপরেও তুমি
যাতে দিলে পরে হোঁচট না খাও সেই কারণে আমি শিখাইয়া দিলাম। আচ্ছা, এরপরে আজকে লাস্ট একটা সংজ্ঞা দিয়ে শেষ করব যে আয়নিক যৌগ কাকে বলে। তাহলে আমার আজকের লেকচার শেষ। তাহলে আয়নিক বন্ধন এর মাধ্যমে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে আয়নিক যৌগ বলে। কালকে অনেকগুলো আয়নিক যৌগের উদাহরণ দিছি, আজকে ওগুলাই দিয়ে যায়। NaCl হইতে পারে, KCl হইতে পারে, MgF2 হইতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে সোডিয়াম সালফেট, হ্যাঁ, আর অনেকগুলা হইতে পারে, আর দিলাম না, ইত্যাদি এটসেট্রা। ঠিক আছে, আয়নিক বন্ধনের মাধ্যমে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে আয়নিক যৌগ বলে। আজকে আমার ক্লাস এইখানেই শেষ। নেক্সট লেকচারে আমরা সম্ভবত সন্নিবেশ বন্ধন আর হাইড্রোজেন বন্ধন পড়ব। ঠিক আছে, আর এগুলা পড়ার পরে আরেকটা লেকচারে আমরা আয়নিক আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য পড়ব। তারপরে লেকচারে আমরা ধাতব বন্ধন পড়া এই অধ্যায় শেষ করব। তো সম্ভবত এই অধ্যায় শেষ করতে আর 3টা লেকচার লাগবে। ঠিক আছে, তো তারপরে একটা কোয়েশ্চেন সলভিং ক্লাস রাখতে পারি। অ্যাকচুয়ালি আমি যা যা পড়াইতেছি বুঝছো, আমার এই পড়ানোর কন্টেন্টের মধ্যে এই কোয়েশ্চেনগুলো দেখবে ইনক্লুডেড আছে। তো আমি লাস্ট লেকচারে কয়েকটা কোয়েশ্চেন সলভ করাই দিব না, তখনই বুঝবা আসলে আমি মোটামুটি সবই পড়াইছি। ঠিক আছে, তো গুড বাই।